সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা। এই অধ্যায়ের আজকের পাঠ হচ্ছে চতুর্থ পাঠ। আজ আমরা মোশন অফ এ প্রজেক্টাইল বা প্রক্ষিপ্ত বস্তুর গতি অর্থাৎ প্রাসের গতি নিয়ে আলোচনা করব। অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর গতি। পড়ন্ত বস্তুর গতি হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে পরিবর্তন হয়। তির্যকভাবে যখন কোনো বস্তুকে নিক্ষিপ্ত করি তাকে বলি আমরা প্রাসের গতি। নিক্ষিপ্ত বস্তুটাকেই আমরা প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে থাকি। প্রজেক্টাইল যেমন আমরা বর্ষা নিক্ষেপ আছে না, বর্ষা নিক্ষেপ করি, এরকম করি, যাই এরকম করি পরে ইউনিট স্পোর্টসে আমরা এগুলো করে থাকি। স্কুলে ছিল না? হ্যাঁ, বর্ষা নিক্ষেপ। কামানের গোলা, এইভাবে কামানের গোলাটা তির্যকভাবে নিক্ষেপ করা হয়। বন্দুকের গুলি যদি আমরা এইভাবে করি অনুভবের সাথে এরকম নিক্ষেপ করি তখন তাকে আমরা বলবো প্রজেক্টাইল বা প্রাস বা প্রক্ষিপ্ত বস্তু। তাহলে প্রথমত কি জানলাম? প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস কি? 90 ডিগ্রি ছাড়া অনুভূমিকের সাথে অন্য যে কোনো কোণে অর্থাৎ তির্যকভাবে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি সেই বস্তুকে বলি প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস, এবং তার গতিকে বলা হয় প্রক্ষিপ্ত বস্তুর গতি বা প্রাসের গতি। অভিকর্ষজ বলের প্রভাবে তার গতির পরিবর্তন হয় এবং গতিপথটা একটি পরাবৃত্ত হয়। সোজা উপরে যখন নিক্ষিপ্ত করি কিংবা উপর থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দিই সেটিও অভিকর্ষজ বলের প্রভাবে হয়, তবে তার গতিটা হয় সরলরৈখিক। কিন্তু প্রাস বা প্রক্ষিপ্ত বস্তুর গতিপথ হয় পরাবৃত্তাকার। এই বিষয়গুলো আজকে আলোচনা করব এবং আমরা আলোচনা করব এই প্রাস বা প্রক্ষিপ্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগের মান কিভাবে আমরা নির্ণয় করব। নির্দিষ্ট সময় পরে অনুভূমিক দিকে তার সরণ কত সেটি বের করব। উলম্ব দিকে সরণের পরিমাপ নির্ণয় করার সমীকরণ বের করব এবং আমরা গতিপথটা একটি অধিবৃত্তাকার হয় সেটিও দেখাব। তাহলে আমরা একটু দেখাই। এটি হচ্ছে অনুভূমিক রেখা, এক্স অক্ষ অনুভূমিক তল, এটি হচ্ছে উলম্ব রেখা, এটি মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিক দেখানোর জন্য আমরা ইউনিট ভেক্টর আই কে, ওয়াই অক্ষের জন্য আমরা ইউনিট ভেক্টর জে কে ব্যবহার করি। তাই ওয়াই অক্ষের বিপরীত দিকের জন্য আমরা নিশ্চয় মাইনাস জে কে ব্যবহার করব। ইউনিট ভেক্টর গুলো দেখানোর জন্য একটু দেখালাম। এক্স অক্ষের জন্য আই কে, ওয়াই অক্ষের জন্য জে কে, এভাবে আমরা দেখাতে পারি। বস্তুটাকে যখন নিক্ষেপ করব তির্যকভাবে তখন তার গতিপথ হবে এরকম। অর্থাৎ এটি অধিবৃত্তাকার পথে ভূমিতে ফিরে আসবে। এই পথ যা অধিবৃত্তাকার হয় গাণিতিকভাবে সেটি আমরা প্রমাণ করব। আমরা জানি বেগ হচ্ছে কি, বেগ বের করতে চাচ্ছি আমরা। বেগ হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে সরণের হারকেই আমরা বেগ বলি, প্রকৃত বেগ বা তাৎক্ষণিক বেগ। এই বেগের দিক হয় গতিপথের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। যদি আমরা বলি একই বস্তু এরকম একটা পথে যাচ্ছে, একই পথে যাচ্ছে, কোন একটা মুহূর্তে এখানে আসলো, পরবর্তী মুহূর্তে এখানে আসলো, বি বিন্দুতে আসলো, সি বিন্দুতে আসলো। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবরই বি বিন্দুতে বেগ দেখায়, সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সাহায্যে সি বিন্দুতে বেগ দেখায়। এটাকে আমরা বিবি বলি, এটাকে আমরা বিসি বলি। এইভাবে আমরা বেগটাকে দেখিয়ে থাকি আর পরিমাপ করে থাকি আমরা ডিআর বাই ডিটি, সরণের পরিবর্তনের হার থেকেই বেগের পরিমাপ করা হয়। এখন এই বস্তুটা যখন এটাকে তির্যকভাবে নিক্ষিপ্ত করলাম, শুরুতে তাকে যে বেগে নিক্ষেপ করব সেই বেগটাকে আমরা বলি কি, সেটি হচ্ছে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ বা আদি বেগ, এটাকে আমরা ভি নট দ্বারা প্রকাশ করি। এবং তাহলে নিক্ষেপ শুরুতে তার বেগ এখানে নিক্ষেপ করলাম, আমরা মূল বিন্দু থেকে নিক্ষেপ করতেছি, তার এই মুহূর্তে অঙ্কিত স্পর্শকটাই হবে এই স্পর্শকটাই নির্দেশ করবে এই মুহূর্তে বেগ। এবং এটি দিক পরিমাপ করবো আমরা এখানে কোণের সাহায্যে। এই কোণটাকে আমরা বলি এটি হচ্ছে থিটা নট।
নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ বলে থাকি আমরা, যেই কোণে নিক্ষেপ করা হয়। তির্যক ভাবে নিক্ষিপ্ত করলেই তো আমরা তাকে বলবো হ্রাস করব। তাহলে থিটা নট করে নিক্ষেপ করলাম, এটি হচ্ছে নিক্ষেপণ কোণ। এইটা যেহেতু দ্বিমাত্রিক, গতিটা কিরকম? দ্বিমাত্রিক। কেন? কারণ এই প্রজেক্টাইল বা প্রাসের গতি বর্ণনা করতে হলে দুটি মাত্রা বর্ণনা করতে হয়। যে কোনো মধ্যে তার বেগ বর্ণনা করতে হলে এক্স অক্ষের দিকের মান, ওয়াই অক্ষের দিকের বেগ কত, অক্ষের দিকের বেগের মান, এগুলো জানতে হবে। আবার যদি আমরা বলি যে কোনো মধ্যে তার অবস্থান বর্ণনা করব, যেমন ধরো এখানে বস্তুটা এই বিন্দুতে আসবে, তাহলে তার স্থানাঙ্ক হচ্ছে দুটো এক্স আর একটা ওয়াই। এটি হচ্ছে ওয়াই অক্ষের দিকের মান আর এটা হচ্ছে এক্স অক্ষের দিকের মান। তাহলে দুটো জিনিস বর্ণনা করতে হচ্ছে না, সেই জন্য এই মধ্যে অবস্থান বর্ণনা করার জন্য আমাকে দুটো রাশি বর্ণনা করতে হচ্ছে। এই জন্য আমরা বলি এটি হচ্ছে দ্বিমাত্রিক। কিন্তু একটি কথা বলে রাখি, এখানে বস্তুর গতি কিন্তু গতির উপরে অভিকর্ষজ বলের প্রভাব আছে, অন্য কোনো বল কাজ করে না। শুরুতে আমি যে ফোর্সটা দিলাম সে ছাড়া তার গতিকালের পুরো সময়ে আর কোনো বল কাজ, তার উপর কোনো বল কার্যকর নয়। একটিমাত্র বল কার্যকর, সেটি হচ্ছে অভিকর্ষজ বল। এবং সেই বলটা প্রতিটা মুহূর্তে তার পৃথিবীটা কেন্দ্রের দিকে কাজ করে। বল যেদিকে হয় সেদিকেই হয় ত্বরণ, তাহলে আমরা বলবো ত্বরণটা হচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে গতিকালে তার ত্বরণটা হচ্ছে কোন দিকে? অভিকর্ষজ বলের প্রভাবে যে ত্বরণ হয় সেই ত্বরণ, এবং সেই ত্বরণটাকে আমরা লিখতে পারবো সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং ভেক্টর রূপে প্রকাশ করবো অবশ্যই, তখন তাকে আমরা তার দিক বসাবো মাইনাস জেকে। তাহলে আমরা বলতে পারি এই প্রাস বা প্রজেক্টাইলের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে মাইনাস জি জেকে, অভিকর্ষজ বলের প্রভাবে হয় সেই কারণে। এবং সেটা কোন দিকে হয়? ওয়াই অক্ষের বিপরীত দিকে হয়। ওয়াই অক্ষের বিপরীত দিকে হলে মানে জেকে, এবং ত্বরণটাকে ত্বরণ এই ইকুয়াল টু জি, আর দিক হচ্ছে মাইনাস জেকে, অর্থাৎ ওয়াই অক্ষের বিপরীত দিকে, এটি বোঝানোর জন্য মাইনাস জেকে বসাবো। যেহেতু এই গতিটা দ্বিমাত্রিক, তাহলে আমরা ত্বরণটাকে আমরা বলতে পারি ত্বরণ সমান হচ্ছে এ এক্স আই কে প্লাস এ ওয়াই জে কে, এই ত্বরণ সমান লিখতে পারি। এখান থেকে এই ভেক্টর পৃথকীকরণের নিয়ম অনুসারে আমরা বলতে পারবো এটা এদিকে এক্স অক্ষের কোনো মান নাই, ওয়াই অক্ষের মান আছে। এক্স অক্ষের দিকে ত্বরণ হচ্ছে 0, ওয়াই অক্ষের দিকে ত্বরণ আছে 0। অর্থাৎ গতিকালে এক্স অক্ষের দিকে তার কোনো ত্বরণ নাই, ওয়াই অক্ষের দিকে ত্বরণ আছে, যেটি হচ্ছে মাইনাস জি। এখান থেকে বললাম, অর্থাৎ এ ভেক্টর সমান তুমি লিখতে পারতেছো এটা মাইনাস জি কে, তার মানে এটা আছে, এটা কোনো অংশ নাই। উপাংশ এক্স অক্ষের দিকে কোনো উপাংশ নাই, কারণ এখানে আই এর নাই তো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0, এ ইজ ইকুয়াল টু মাইনাস জি। তাহলে আমরা বলতে পারি গতিকালে প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ থাকে না, ত্বরণ থাকে যেটি সেটি হচ্ছে উলম্ব দিকে, এবং তার মান হচ্ছে মাইনাস জি কে। প্রজেক্টাইলের ক্ষেত্রে এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর যখন আমরা নিক্ষিপ্ত করলাম একটি নির্দিষ্ট বেগে, সেই ব্যাগটাকে আমরা বলি নিক্ষেপণ বেগ, এবং তাকে আমরা দেখাচ্ছি অনুভূমিকের সাথে কত কোণে? থিটা নট কোণে। তাহলে নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা। তাহলে গতিকালের শুরুতে তার এক্স অক্ষের দিকের যে বেগের মান সেটি আমরা পাবো এই থেকে উলম্ব এবং অনুভূমিক উপাংশ থেকে। এটি হচ্ছে এক্স অক্ষের দিকের উপাংশ, অর্থাৎ ভি এক্স নট আই কে। এটি হচ্ছে এই থেকে এই পর্যন্ত বেগের অংশ। তো বেগকে বিভাজন করলে একটাই দিকে একটাই দিকে, এই ভি ভেক্টরকে আমরা বিভাজন করলাম অনুভূমিক দিকে এবং উলম্ব দিকে। এটি হচ্ছে এক্স অক্ষের দিকের অংশ, এটি হচ্ছে ওয়াই অক্ষের দিকের অংশ, বলতে পারি আমরা। আর এটার মান কত হবে? এই বি এক্স নটের মান হবে অনুভূমিক দিকে যে মানটা সেটি হচ্ছে ভি নট কস থিটা নট, উলম্ব দিকের যে উপাংশটি সেটি হচ্ছে ভি নট সাইন থিটা নট। এগুলো কি? এই ভি নটের অনুভূমিক উপাংশ, ভি নটের উলম্ব উপাংশ। দ্বিমাত্রিক গতি যখন তার গতির পরিবর্তন যখন আমরা হিসাব করব, এক্স অক্ষের দিকে গতির যে পরিবর্তন হবে এক্স অক্ষের দিকে ত্বরণের উপর নির্ভরশীল হবে, ওয়াই অক্ষের দিকে যে গতির পরিবর্তন হবে সেটি ওয়াই অক্ষের দিকে ত্বরণের উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল নয়।
তাহলে এক অক্ষের দিকে সরণ যখন পরিমাপ করব কিংবা ত্বরণ যখন পরিমাপ করব তখন আমার আদি বেগ লাগবে, কিংবা বেগ পরিমাপ করব আদি বেগ লাগবে। ওয়াই অক্ষের দিকে আদি বেগ লাগবে, এক্স অক্ষের দিকে ত্বরণ লাগবে, ওয়াই অক্ষের দিকে ত্বরণ লাগবে। সেজন্য প্রাসের গতির প্রাথমিক বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম। অনুভূমিক দিকে ত্বরণ হচ্ছে 0, উলম্ব দিকে ত্বরণ হচ্ছে -g। অনুভূমিক দিকে আদি বেগের উপাংশ হচ্ছে v নট cos θ নট। অনুভূমিক দিকে উলম্ব দিকে আদি বেগের উপাংশ হচ্ছে vy নট v নট sin θ নট। এগুলো আমরা জেনে নিলাম। তাহলে খেয়াল করে দেখো একটু, আমাদের কি কি জানা হলো? প্রজেক্টাইল বা প্রাস কি সেটি আমরা বললাম। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বা প্রজেক্টাইল বলি। যেমন আমরা বর্ষা নিক্ষেপ করি তির্যকভাবে, তারপর আমরা নিক্ষেপ করি কামানের গোলা। এইভাবে কামানের গোলাটা এরকম থাকে, ভূমির সাথে একটি কোণ করে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, তির্যকভাবে আমরা বিধ্বংসী যে কামান আমরা ব্যবহার করে থাকি, তার গোলাটা এভাবে যায়। তাহলে সেটি হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। তার গতিপথ বর্ণনা করার জন্য আমরা বললাম শুরুতে যে বেগে নিক্ষেপ করলাম সেটি হচ্ছে নিক্ষেপণ বা সেটি হচ্ছে ভি নট। যে কোণে নিক্ষেপ করলাম সেটা থিটা নট। আর অনুভূমিক দিকে তার ত্বরণ থাকবে না, উলম্ব দিকে ত্বরণ থাকবে, সেটি হচ্ছে -g। অনুভূমিক বরাবর আদি বেগের উপাংশ v নট cos θ নট, উলম্ব বরাবর আদি বেগের উপাংশ v নট sin θ নট। এটি হচ্ছে উলম্ব বরাবর বেগ, আদি বেগ। আদি বেগ এটা, উলম্ব বরাবর, অনুভূমিক এটা, আর টোটাল লব্ধি বেগ হচ্ছে এটা v নট বেগ। এটাকে বিশ্লেষণ করলেই এভাবে আমরা পাই, আর মানগুলো আমরা এখানে পাচ্ছি। এখন আমরা মনে করলাম t সময় পরে পি বিন্দু এই বিন্দুতে আসলো, তার এই বিন্দুতে বেগ হচ্ছে এই বিন্দু অঙ্কিত স্পর্শক বরাবর। এখানে বেগ হচ্ছে এই বিন্দু অঙ্কিত স্পর্শক বরাবর, এই বিন্দুতে যখন আসে এই বিন্দু স্পর্শক বরাবর। তাহলে বিভিন্ন সময়ে তার বেগ যদি আমরা বলি, বিভিন্ন বিন্দুতে বেগ বিভিন্ন, এবং সেই বেগের মানটা পাবো কিভাবে আমরা? এটা তো দুটা দিক থাকবে, এক্স অক্ষের দিক থাকবে, ওয়াই অক্ষের দিক থাকবে। তাকে বিভাজন করলে আমরা এরকম পাই, এক্স অক্ষের দিকেরটা পেলাম, ওয়াই অক্ষের দিকেরটা পেলাম। এটি হচ্ছে এক্স অক্ষের দিকে ভি এক্স আই ক্যাপ, উপরেরটা হচ্ছে ভি ওয়াই জে ক্যাপ। এদিকে এটা একেবারে সর্বোচ্চ উচ্চতা, সেখানে ওয়াই অক্ষের দিকে কোনো মান থাকে না, সেটি অনুভূমিক বরাবর যেটি সেটি থাকে। এখানে যখন আমরা আবার দেখি সেটিও দ্বিমাত্রিক, তারও দুটি উপাংশ পাই। এই বেগের ভি ভেক্টরের একটা এদিকে আর একটা এদিকে পাই। এটা হচ্ছে ভি এক্স আই ক্যাপ আর এটা হচ্ছে ভি ওয়াই জে ক্যাপ। তবে এটা কিন্তু নিচের দিকে, ওয়াই এর বিপরীত দিকে, সেজন্য এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আমরা তার ব্যাগকে বিশ্লেষণ করতে পারি, এখানে 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 এখানে। যদি আমরা এখানে বলি এই ব্যাগের মানটা কত হবে, টি সময় পরে এই বিন্দুতে আসলো, পি বিন্দুতে আসলো, তাহলে ব্যাগের মান বের করতে হলে আমরা বেগ কত সেটি জানবো। পি ভেক্টর এক্স অক্ষের দিকের উপাংশ প্লাস ওয়াই অক্ষের দিকের উপাংশ, এইভাবে বের করবো। পি ভেক্টর তো তার এক্স অক্ষের দিকের অংশ, ওয়াই অক্ষের দিকের অংশের সমষ্টি হচ্ছে ভি। তাহলে তার মান যদি চাই আমরা ভেক্টরের মান যেভাবে বের করি, এক্স অক্ষের দিকে মানের বর্গ প্লাস ওয়াই অক্ষের দিকে মানের বর্গ। এই সমীকরণ থেকে আমরা নির্দিষ্ট সময় পরে বেগের মান বের করব। আমাদের প্রশ্ন হয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি ফুটবলকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, 3 সেকেন্ড পরে তার বেগ কত হবে? তাহলে 3 সেকেন্ড পরে তার এক্স অক্ষের দিকে বেগের মান কত, ওয়াই অক্ষের দিকে বেগের মান কত, ভি এক্স এবং ভি ওয়াই বের করতে হবে। তারপরে এই সমীকরণ থেকে বেগের মানটা আমরা নির্ণয় করতে পারব। এখন আসো ভি এক্স কিভাবে বের করব। একটা নির্দিষ্ট সময় পরে প্রাপ্ত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটি আমাদের জানা, আদি বেগ যোগ ত্বরণ ইনটু সময়। তাহলে এক্স অক্ষের দিকের বেগ হচ্ছে এক্স অক্ষের দিকে আদি বেগের মান ইউ প্লাস এক্স অক্ষের দিকে ত্বরণ ইনটু সময়। এই সমীকরণ থেকে পাবো এক্স অক্ষের দিকে আদি বেগ হচ্ছে ভি নট cos θ নট, আর এক্স অক্ষের দিকে ত্বরণ হচ্ছে 0। তাহলে তুমি ভি এক্স সমান পেলা ভি নট cos θ নট। তাহলে তুমি বলতে পারবা এক্স অক্ষের দিকে বেগের মান হচ্ছে এটি, এবং সেটি যে কোনো মুহূর্তে এখানে বলো এখানে বলো এখানে বলো এক্স অক্ষের দিকে ত্বরণের মানে বেগের মানে পরিবর্তন হবে না। তাহলে যে কোনো সময় যদি আমাকে বলে এক্স অক্ষের দিকে সরণ কত, তাহলে আমরা ত্বরণহীন যে সরণটা, ত্বরণের অবস্থায় যে গতির সমীকরণ সেটি ব্যবহার করবো। s = et প্লাস হাফ এটি স্কয়ারের জায়গায় ওই অংশ থাকবে না, ত্বরণ অংশ থাকবে না, s = et থাকবে তথা s = vt থাকবে। অর্থাৎ এক্স অক্ষের দিকে বেগের মান পরিবর্তন হবে না বলে
গড় বেগের সমীকরণটি ব্যবহার করা সম্ভব। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা আলোচনা করতে করতে আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে। bx b নট cos θ নট এটি আমরা পেলাম। অনুরূপভাবে আমরা y এর দিকে বেগের মান বের করব, সেই সমীকরণটা আদি বেগ বি ওয়াই নট হচ্ছে y এর দিকে আদি বেগ যোগ এ ওয়াই টি y এর দিকে ত্বরণ, আর বি ওয়াই নট হচ্ছে কি আমার শুরুতে আমরা বের করে রেখেছি, সেটি হচ্ছে বি নট সাইন থিটা নট, বি নট সাইন থিটা নট, আর y ইকুয়াল টু মাইনাস জি। আমরা শুরুতে বলছিলাম ত্বরণ আছে কোন দিকে, y এর বিপরীত দিকে, এবং সেখান থেকে এ ওয়াই সমান মাইনাস জি আমরা জানছি। তাহলে এখন আমরা এই যে সমীকরণ পেলাম, এটি x অক্ষের দিকের ব্যাগ নির্ণয় করার জন্য, এটি হচ্ছে y অক্ষের দিকের ব্যাগ নির্ণয় করার জন্য সমীকরণ। আর দুটো সমীকরণ থেকে মান বের করে এখানে বসালে একটি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এইভাবে যে কোনো মুহূর্তে বেগ নির্ণয় করতে পারবো। সর্বোচ্চ উচ্চতা এটি হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটাকে আমরা ওয়াই ম্যাক্স বলে থাকি। সেই সময়ে তার বেগ হচ্ছে x অক্ষের দিকের বেগ যেটি সেটা, তার মানে সর্বোচ্চ উচ্চতা বেগ হবে x অক্ষের দিকের বেগ, x অক্ষের দিকের বেগের মান হবে কি x অক্ষের দিকের বেগ, এবং সেটা কোনটা হবে, সেটি হবে v নট cos θ নট, কারণ x অক্ষের দিকে বেগ থাকবে, সেখানে y অক্ষের দিকের বেগ নাই। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে স্পর্শকটা হচ্ছে x অক্ষ বরাবর, সুতরাং y অক্ষ বরাবর তার কোনো বেগের উপাংশ নেই। এটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, অনুধাবনের জন্য এগুলো আমাদের প্রয়োজন হয়, এই বিষয়টি একটু খেয়াল রাখা। তাহলে একটি নির্দিষ্ট সময় পরে বেগের মান আমরা নির্ণয় করতে সক্ষম। এবার আসো, নির্দিষ্ট সময় পরে মনে করলাম এইভাবে একটা বিমান বিধ্বংসী একটা গোলা নিক্ষেপ করা হলো শত্রুপক্ষের বিমানকে আঘাত করার জন্য। নির্দিষ্ট সময় পরে কত উপর উঠবে, ওই বিমানটাকে টার্গেট করতে পারবে কিনা, তাহলে অনুভূমিক দিয়ে কতটুকু যাচ্ছে, উলম্ব দিয়ে কতটুকু যাচ্ছে, সেটি আমরা পরিমাপ করতে পারি, সেটিও আমরা গতি সমীকরণ ব্যবহার করে করতে পারি। তাহলে দেখো, সেটি করার জন্য এটাকে আমি একটু ঝামেলা মুক্ত চিত্রটাকে একটু আর একটু স্পষ্ট করার জন্য, অর্থাৎ বিষয়টা আলোচনা করার জন্য এইগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন ধরো বস্তুটি টি সময় পরে এই পি বিন্দুতে আসলো, এটা হচ্ছে পি বিন্দু, এই স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তার মানে কি ওয়াই অক্ষের উলম্ব দিকে হচ্ছে কি ওয়াই, আর অনুভূমিক দিকে মান হচ্ছে কত, অনুভূমিক দিকে মান হচ্ছে এক্স। এটাকে আমরা বলি অনুভূমিক সরণ, এটি হচ্ছে উলম্ব সরণ। টি সময় পরে যদি কোথায় আসে, পি বিন্দুতে আসে, তাহলে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, সেটি আমরা নির্ণয় করতে চাচ্ছি এখন, আসলে আর কিছু না। একটা নির্দিষ্ট সময় পরে অনুভূমিক দিক কতটুকু গেল, উলম্ব দিক কতটুকু গেল, তাহলে তুমি পি বিন্দুর অবস্থান গণনা করতে পারবো, অতটুকু উপর উঠে গেছে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এক্স এর মান বের করবো আমরা, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কয়ার। এটি আসলে হচ্ছে এক্স হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় পরে অবস্থান, এক্স নট হচ্ছে আদি অবস্থান। আদি অবস্থানটা যেহেতু জিরো, সেই কারণে আমরা এই সমীকরণটা হবে ভি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কয়ার। কারণ মূলবিন্দু থেকে নিক্ষেপ করছি, এই মূলবিন্দু তো জিরো জিরো বিন্দু, এক্স নট জিরো, ওয়াই নট জিরো, কিন্তু বস্তুটাকে আমরা কখনো আরো উপরের কোন অবস্থান থেকে নিক্ষেপ করতে পারি, তির্যকভাবে একটা ভবনের ছাদ থেকে নিক্ষেপ করতে পারি, তখন কিন্তু এক্স নটটা জিরো হবে না, সেই সময় এক্স নটের এই মানটা কাউন্ট হবে, বুঝা গেছে। আর আমরা জানি আদিবেগ যদি স্থির অবস্থা থেকে বস্তু যখন গতিশীল হয়, তখন অতিক্রান্ত দূরত্ব s = ut প্লাস হাফ এটি স্কয়ার, সেই সময় কোনটি ব্যবহার করছি, আর কিছু না। আদিবেগ ত্বরণ হাফ, আদিবেগ সময় ut প্লাস হাফ ইনটু at স্কয়ার, বুঝা গেছে। হ্যাঁ, এখন আমরা x অক্ষের জন্য মান বসাচ্ছি, vx নট ইকুয়াল টু হচ্ছে v নট cos θ নট, আদিবেগের অনুভূমিক উপাংশ cos θ নট ইনটু t মাইনাস 0, কারণ ax ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি কি x ইকুয়াল টু পাচ্ছি v নট cos θ নট ইনটু t। এটি হচ্ছে যে কোনো সময় অনুভূমিক ভাবে কত দূর গিয়ে পৌঁছাবো, সেটি আমরা এই সমীকরণ থেকেই নির্ণয় করতে পারবো। এবার উলম্ব দিকে কতটুকু উপরে আছে, অর্থাৎ ভূমি থেকে কত উপরে আছে ওই মুহূর্তে, সেটি বের করার জন্য y নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কয়ার, এই সমীকরণটি ব্যবহার করব। যেখানে y মাইনাস ওয়াই নট হচ্ছে সরণ, এখানে ওয়াই নটটা মূলবিন্দু থেকে নিক্ষেপ করছি, সেই কারণে আমরা ওয়াই নটটা শূন্য হবে। এই যে বলছিলাম, যদি আমরা
ভবনের ছাদ থেকে নিক্ষেপ করি তাহলে উচ্চতা আছে, ওয়াই নট আছে। আর যদি আমি আরো সামনে থেকে আর দূরায় গিয়ে নিক্ষেপ করলাম তাহলে অনুভূমিক দিকে এক্স নটের মান আছে। এভাবে আমাকে জানতে হবে যে কি নিক্ষেপণের বিন্দুটা কোথায়। সেটি যদি মূল বিন্দু হয় তাহলে সেটি 0 0 হবে। সেই ক্ষেত্রে এখানে এটার মানও 0 বসালাম, এক্স এর মান, এখানে এটা ওয়াই নটের মানও 0 বসাবো। অর্থাৎ বি ওয়াই নট টি প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কয়ার। গতির সমীকরণ এস ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সমীকরণটি এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে এস ইকুয়াল টু টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তাহলে ওয়াই নট হচ্ছে বি নট সাইন থিটা নট, এখানে টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার, কারণ এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি। তাহলে আমরা এখন পেলাম যে কোনো সময় ভূমি থেকে কত উপরে অবস্থান করতেছে সেটি জানার জন্য সমীকরণ, অর্থাৎ উলম্ব দিকে সরণের সমীকরণ হচ্ছে এটি। তাহলে আমরা জেনে গেলাম একটা নির্দিষ্ট সময় পরে কোন অবস্থানে থাকে সেই অবস্থানটা পরিমাপ করার সমীকরণ আমরা জেনে গেলাম 1 এবং 2 নং সমীকরণ থেকে। এখন আসো গতিপথের সমীকরণ। গতিপথের সমীকরণ অর্থাৎ বস্তুকণা যখন গতিশীল থাকে সরল রেখায় পথে গতিশীল থাকতে পারে, বক্র পথে গতিশীল থাকতে পারে। বক্রপথ মানে সেটি পরাবৃত্ত, অধিবৃত্ত, বৃত্তাকার বিভিন্ন রকম হতে পারে, তাই না? সেই সময় সম্পর্কগুলো হচ্ছে মূলত স্থানাঙ্কগুলোর মাঝে সম্পর্ক নির্দেশক সমীকরণ। আমরা গণিতে এটা ব্যবহার করে থাকি, সরল রেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। এখন এই গতিপথটা কেমন হবে সেটি জানতে হলে স্থানাঙ্কগুলোর মাঝে সম্পর্ক নির্দেশক সমীকরণ লাগবে। বিবিধতে স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এক্স এর মান এবং ওয়াই এর মানের জন্য দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এই দুটো সমীকরণের সম্পর্ক বের করব। সম্পর্ক বের করতে হলে 1 নং সমীকরণ থেকে টি এর মানটা আমরা বের করব। টি এর মান হবে কত? x ডিভাইডেড বাই ভি নট cos থিটা নট। এই 1 নং সমীকরণের এই মানটি 2 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা সম্পর্ক সূচক সমীকরণটি পেয়ে যাব। ভি নট sin থিটা নট ইনটু টি হচ্ছে x ডিভাইডেড বাই ভি নট cos থিটা নট মাইনাস হাফ ইনটু gt স্কয়ার, gt স্কয়ার জি টি স্কয়ার জি ইনটু টি এর মান হচ্ছে x ডিভাইডেড বাই ভি নট cos থিটা নট হোল স্কয়ার। ফার্স্ট মানটা বসে দিলাম, টি এর মান বসালাম এখানে, এই টি এর মানটা বসালাম এখান থেকে টি এর মানটা এখানে স্কয়ার হিসেবে থাকলো। এবার আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে ভি নট কাটা যাবে, tan থিটা নট x, tan থিটা নট x লিখতে পারি, আর এটাকে লিখতে পারি g ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট ইনটু x স্কয়ার। এই যে সমীকরণটা পেলাম এটি হচ্ছে ক্লাসের গতিপথের সমীকরণ। তোমাকে যদি বলা হয় একটা নির্দিষ্ট সময় পরে অনুভূমিক দিকে দূরত্ব যদি এটা হয় উলম্ব দিকে কতটুকু উঠবে, তাহলে x এর মান দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, কত করে নিক্ষেপ করবে সেটা দেওয়া আছে, তাহলে তুমি উলম্ব সরণটা সরাসরি এখান থেকে নিক্ষেপ করতে নির্ণয় করতে পারবা। নানা ধরনের প্রশ্ন আমাদের আমরা পেয়ে থাকি, সেই প্রশ্নগুলো আমরা এই সমীকরণগুলোর সাহায্যে সমাধান করতে পারি। এগুলো আমরা যখন গাণিতিক বিষয় আলোচনা করব তখন আরো স্পষ্ট হবে। আগে আমরা থিওরিটিক্যাল বিষয়টা একটু জেনে নিই। এখন আসো এই সমীকরণ যদি পর্যবেক্ষণ করি, থিটা নট হচ্ছে নিক্ষেপণ কোণ, শুরুতে যে কোনো নিক্ষেপ করা হয়েছে, তাহলে সেটি হচ্ছে কি আমার পুরো গতিকালে আর সেটি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, আদিবেগ ভিন্নটা পরিবর্তন হওয়ার সুযোগ নাই। তাহলে এখান থেকে যদি পর্যবেক্ষণ করি tan থিটা নট একটি ধ্রুব রাশি, ধ্রুবক হিসাবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। g ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট সবগুলো রাশি ধ্রুবক, এখানে এটিও একটি ধ্রুবক হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে এই সমীকরণটির রূপ হচ্ছে y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার। এই ধরনের সমীকরণকে আমরা বলি এটি হচ্ছে পরাবৃত্তাকার, পরাবৃত্তের সমীকরণ। এই ধরনের সমীকরণকে পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি প্রাসের গতিপথ হচ্ছে বা তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়, যে আমরা প্রাসের প্রকৃত বস্তুর গতি কেমন সেটি আলোচনা করব এবং সেটি করলাম। প্রাসের গতি কিরকম সেরকম সেটা আলোচনা করলাম, এবং গতিটা দ্বিমাত্রিক, ত্বরণটা একমাত্রিক, নির্দিষ্ট সময় পরে বেগের মান কত হবে অনুভূমিক দিকে, উলম্ব দিকে, কিংবা ওই মুহূর্তে তার মোট বেগের লব্ধি বেগের মান কত হবে, নির্দিষ্ট সময় পরে অনুভূমিক দিকে সরণ কত, উলম্ব দিকে সরণ কত, কিংবা গতিপথের সমীকরণ, এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আমরা যখন এগুলো নিয়ে আরো আলোচনা করব, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন আমাদের আরো স্পষ্ট হবে কিভাবে আমরা এই কাজগুলো সমাধান করব। তো আজকের ক্লাসে আর বেশি আলোচনা করব না, আমরা এই ক্লাসটির পরবর্তী অংশ পরবর্তী ক্লাস আলোচনা করব, সেটিও তোমরা
ধারাবাহিকভাবে দেখবা, উপস্থিত থাকবা ক্লাসে, এই আশাবাদ ব্যক্ত করছি। অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।